Why is that? A broken road causes public outcry, whereas a child going to school unable to read goes unnoticed. Welcome to India's invisible learning crisis. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইট সাইডস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ভিডিওতে আমরা এই ইন্ডিয়ার যে লার্নিং ক্রাইসিস সেটা নিয়েই ডিসকাশন করব। তারপরে ব্রিজিং দি গ্যাপ বিটুইন স্কুলিং অ্যান্ড লার্নিং আউটকাম সেটা কি করে হবে, দ্যাট উইল অলসো উইল অলসো সি দ্যাট। সবার আগে এই আর্টিকেলটা কোথার থেকে ইন্সপায়ার্ড? ইট ইজ ফ্রম দি পাজল অফ মিসিং আর্জেন্সি অ্যারাউন্ড লার্নিং। এটা পড়তে হতো কি করে জানলাম? ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে। হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে যেই আর্টিকেলটা, আজকে যেই ডিসকাশনটা ছিল, ভিডিও ডিসকাশন, সেখানটা এই আর্টিকেলটা নোট করে দেওয়া হয়েছিল। যদি নোট করে দেওয়া থাকে তো এটা কোথায় হেল্প করবে? যেরকম লেখা ছিল, এটা ইউপিএসসি GS2 গভর্নেন্সে কিন্তু আমাদেরকে হেল্প করবে। গভর্নেন্সই খালি না, এর সাথে কিন্তু GS4 এথিক্সেও, কেস স্টাডিজেও কিন্তু অনেক টাইমে এটা হেল্প করবে। তার সাথে আমরা মাল্টিপল কিওয়ার্ডস দেখব, যেরকম অ্যাকাউন্টেবিলিটি। যখনই এরকম কোনো প্রশ্ন আসবে আমরা ডাইরেক্টলি এখান থেকে রেফারেন্সেস কিন্তু ড্র করতে পারি। যদি ড্র করতে পারি প্রশ্ন কিরকম হতে পারে, নেক্সট প্রশ্ন এটাই থাকবে। তার জন্য একটা GS2 গভর্নেন্সের মডেল প্রশ্ন দাও। আশা করছি এটা আপনারা সলভ করবেন ভিডিওটা দেখার পরে। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে স্কুল ইজ নট সিনোনিমাস টু লার্নিং। এই যে আমরা সবসময় বলি যে স্কুল ইজ সিনোনিমাস টু লার্নিং, সে স্কুলে যাচ্ছে তার মানে সে শিখছে কিছু একটা। এই স্টেটমেন্টটা বলছে স্কুল ইজ নট সিনোনিমাস উইথ লার্নিং। ইন দি কনটেক্সট অফ ইন্ডিয়াস এডুকেশন সেক্টর, critically examine the structural and behavioral barrier that have resulted in low learning equilibrium despite high enrollment rate. 15 marks GS2। তো এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এক জায়গায় যেখানটায় হাই এনরোলমেন্ট রেট দেখতে পাচ্ছি, আরেক জায়গায় দেখতে পাচ্ছি লো লার্নিং ইকুইলিব্রিয়াম। সেটা কি মনে হচ্ছে না একটা প্যারাডক্স? একদিকে আমি বলছি স্কুলে এনরোলমেন্ট অনেক হচ্ছে, কিন্তু আল্টিমেটলি কোয়ালিটি কিন্তু অ্যাচিভ হচ্ছে না। তো এটা কোয়ান্টিটি কোয়ালিটির মধ্যে প্যারাডক্স। ইন্ট্রোডাকশনও অন দ্যাট ভেরি নোট আমরা ড্র করবো, যাতে একদম পিন পয়েন্টেড এরকম যদি প্রশ্ন আসে কিরকম করে সলভ করব সেগুলো যাতে দেখে নেব। এর মধ্যে যা যা মেন কন্টেন্ট আছে আপনারা মোরাললেস আপনারা সবাই জানেন। আজকের কন্টেন্টটা আর্টিকেলটা দেওয়ার এটাই উদ্দেশ্য যে যাতে এই সব নলেজটা একটা জায়গায় স্ট্রাকচার করে আপনাদের কাছে প্রেজেন্ট থাকে। যখন দরকার পড়বে তখন যাতে আপনারা রেডিলি এটাকে ইউজ করতে পারেন। সবার আগে যেরকম বলছিলাম দি প্যারাডক্স অফ প্রোগ্রেস। প্যারাডক্স অফ প্রোগ্রেস কেন? কেন কি মাথায় অলরেডি আছে লো লার্নিং ইকুইলিব্রিয়াম ডিসপাইট অফ দি ফ্যাক্ট হাই এনরোলমেন্ট রেট। তো সবার আগে আমি যদি দেখি ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম কিন্তু নিয়ারলি ইউনিভার্সাল অ্যাক্সেস ইন প্রাইমারি এডুকেশন অ্যাচিভ করেছে। রেটটা কত? গ্রস এনরোলমেন্ট রেশিওর 98%। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আর এটার কিন্তু থ্যাঙ্কস যদি কাউকে জানাতেই হয়, ওয়ান অফ দি সোল বিয়ারার অফ দিস থ্যাঙ্কস উড বি রাইট টু এডুকেশন, যে একটা 2009 যেটা এসছিল। কিন্তু যখন এই প্যারাডক্স বলছি নিশ্চয়ই তার আদার সাইড আছে। ইনস্পাইট অফ দি ফ্যাক্ট আমরা যদি দেখি এই যে কোয়ান্টিটেটিভ, যেটা আপনাকে বলছিলাম না, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এই কোয়ান্টিটেটিভ সাকসেসের দিক থেকে দেখতে গেলে তো ওটা খুব ভালো, কিন্তু এটা কোয়ালিটেটিভ ক্রাইসিস কিন্তু দেখতে পাচ্ছি আমরা। ASER এডুকেশন রিপোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কনসিস্টেন্টলি এটা দেখা গেছে ইন এডুকেশন সেক্টর, যেখানটায় একটা ক্লাস 5-এ পড়া স্টুডেন্ট ক্লাস 2 এর টেক্সট পড়তে পারছে না। আর এটা একটা দুটো না, অ্যারাউন্ড 50%, নিয়ারলি 50% ডেটা। তো এটা কোথাও না কোথাও কিন্তু একটা বড় কোয়ালিটি মেজার্স এর উপরে প্রশ্ন করে দিচ্ছে, যেটাকে এই ওয়ার্ল্ড ব্যাংক ডেসক্রাইব করছে লার্নিং পভার্টি বলে। যেটা ক্রাইটেরিয়া কি লাগছে ওয়ার্ল্ড ব্যাংক, যে একটা বাচ্চা যে বাই দি এন্ড অফ 10 ইয়ার্স সে একটা সিম্পল রিড আর কম্প্রিহেন্ড করতে পারছে না একটা টেক্সটকে। সেখান থেকেই আমরা আরেকটা একটা ইন্ট্রোডাকশনের মধ্যেই যাতে আপনার ইন্ট্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ যে কোর ইস্যু সেটা যাতে হ্যান্ডেল হয়ে যায়, সেটাই কিন্তু এই কন্টেন্টে দেখা হয়েছে। সেখানটাই একটা ট্রানজিশন লাইন তবে কি হতে পারে? ইন্ডিয়া দেয়ারফর ফাইন্ড ইটসেলফ আ লো লার্নিং ইকুইলিব্রিয়াম where children attend to school but fail to acquire foundational skills। যখন ফাউন্ডেশন নড়বড়ে হবে তখন তো বিল্ডিংটাও নড়বড়ে হবে। এর জন্য আমরা পরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনস্পাইট অফ দি ফ্যাক্ট যে আমাদের এখানটায় এখন আমরা 28 ইয়ার্স এর
একটা অ্যাভারেজ এজ ইন্ডিয়ার পপুলেশন, কিন্তু স্টিল এই পপুলেশন ডিভিডেন্ডকে আমরা রিপ করতে পারছি। এটা কি কোথাও না কোথাও এই কোয়ালিটি এডুকেশনের জন্য? চলুন সেটাই দেখব। সেটা দেখার আগে আমরা যদি সিগনিফিকেন্সটা দেখে যাই যে বেসিক এডুকেশন কেন দরকার? তো বেসিক এডুকেশনটাকে যদি আমি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বলে বলি, কোনো অসুবিধা নেই, কারণ কি ফাউন্ডেশনাল কথা। তো why foundational and numeracy literacy is significant matters? The very first part, যেরকম আপনাকে বলছিলাম যে ভিত যদি শক্ত না হয় বিল্ডিং তো শক্ত হবে না। তার জন্য কগনিটিভ ফাউন্ডেশন কিন্তু বিল্ড করে এই লার্নিং টু রিড। যে যত বেশি রিড করবে সে তত বেশি কিন্তু লার্ন করবে। আর সে যত বেশি লার্ন করবে সে কিন্তু তত বেশি কম্প্রিহেন্ড করে ইন রিয়েল লাইফ যে যখন প্যাটার্নস গুলো আসবে যেইগুলোকে সলভ করতে হবে সেগুলোকে সলভ করতে পারবে। দি সেকেন্ড, এখান থেকেই যদি আমি সেকেন্ড পার্টে আসি, আমি দেখব ইকোনমিক গ্রোথ আর প্রোডাক্টিভিটি কোথাও না কোথাও ফাউন্ডেশনের সাথেই কিন্তু রিলেটেড। যেখানটা আমি যদি বলি যে কাউর যদি আমি কিছুদিনের জন্য এফেক্টিভ স্কুলিং বাড়িয়ে দিতে পারি, তার কিন্তু চান্সেস অফ হ্যাভিং ইকোনমিক গ্রোথ ইনক্রিজেস। তার সাথে তার প্রোডাক্টিভিটিও কিন্তু লিঙ্ক। কেন কি ইকোনমিক গ্রোথ হলে অটোমেটিক্যালি আমরা ন্যাশনাল হিউম্যান আমরা এটা মেনেই নেব যে প্রোডাক্টিভিটি ভালো বলেই সে কিন্তু ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করতে পারছে। এই থার্ড পার্ট, যেখানটায় আমরা দেখব যে এটা নট অনলি লিমিটেড টু ইকোনমিক বেনিফিট, আমরা এখান থেকে সোশ্যাল ইকুইটি আর জাস্টিসও অ্যাচিভ করতে পারছি। আমরা যদি দেখি পুয়ার লার্নিং কিন্তু ওয়ান অফ দি মেজর রিজন ফর দি মার্জিনালাইজ গ্রুপ ইনক্লুডিং এসসি এসটি আর আদার কমিউনিটিস। যারা, তবে এখান থেকে যদি আমরা এরকম ডিসাইফার ড্র করি যে তাদের কাছে লার্নিং এবিলিটি বা এই পুয়ার লার্নিংটা আছে বলেই কিন্তু তারা বেটার অ্যাক্সেস করতে পারছে না সোশ্যাল ইকুইটির আর জাস্টিসটাকেও পেতে পারছে না। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার লার্নিং যাতে খুব ভালো হয়, কেন কি ওয়েন ইউ আর অ্যাওয়্যার অফ ইউর রাইটস তখনই কিন্তু আপনি আপনার রাইটসগুলোকে ডিমান্ড করতে পারবেন। দেয়ারফোর কনস্টিটিউশনাল ম্যান্ডেটও কিন্তু এই জিনিসটাই ফুলফিল করার কথা বলছে থ্রু ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, যেখানটা আমরা আর্টিকেল 21A অ্যান্ড ডিপিএসপি আর্টিকেল 45 এর মাধ্যমে। দি ফোর্থ পার্ট, যেরকম আপনাকে বলছিলাম, রিয়েলাইজিং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ইট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন কি উই আর অ্যাট অ্যারাউন্ড 28 ইয়ার্স। এই সময় যদি আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউজ না করতে পারি আমাদের ফেভারের জন্য, এটা কিন্তু অ্যাডভান্টেজিয়াস রিস্কে টার্ন আউট করবে। কেন কি যখন এই রকমের ওয়ার্কেবল পপুলেশন আপনার কাছে রেডিলি অ্যাভেলেবল আছে, যদি আপনি চ্যানেলাইজ না করতে পারে গভর্নমেন্ট রিয়েল ওয়ার্ক ফোর্সে, তবে তো অটোমেটিক্যালি ক্রাইসিস হয়ে যাবে। যেখানটা আমরা প্যারাডক্স দেখতে পারবো, হাই পেইং জবসে অনেক বেশি স্যালারি আর লো পেইং জবসে অনেক কম স্যালারি। কেন কি একটা মিসম্যাচ আছে মার্কেটে, যেখানটায় এডুকেটেড লেবারস অ্যাভেলেবল না। কেন? কেন কি পুয়ার লার্নিং এর জন্য। তো আবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, পুয়ার লার্নিং হলেই কিন্তু আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে সেটাকে রিয়ালাইজ করতে পারি। এখান থেকে যদি দেখি আমরা স্ট্রেংথেনও করতে পারবো। আপনারা চাইলে দুটো পয়েন্টের ক্লাব আপও করতে পারেন। আমরা আপনাদের সুবিধার জন্য দুটো পয়েন্টকে আলাদা করে রেখেছি, যেখানটায় অ্যান এডুকেটেড লিটারেট সিটিজেন ক্যান এনহ্যান্স ডেমোক্রেটিক এঙ্গেজমেন্ট। পার্টিসিপেশন করবে বারবার। একটা প্লেসে আসবে। কালকেও আমরা দেখেছি যেখানটা ডেমোক্রেটিক পার্টিসিপেশন নিয়ে কিন্তু খুব কথা হয়েছে এডিটোরিয়াল এক্সপ্লেনে। তো সেখানটায় আবার যদি তাদের নলেজ থাকে, লিটারেসি থাকে, তাদের যদি এডুকেটেড লিটারেট সিটিজেনরি থাকে, তবে তারা কিন্তু ইনফর্মড ডিসিশন মেকিং করতে পারবে। তার সাথে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করতে পারবে। ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি কেন দরকার সেটা আমরা পরে দেখব নিশ্চয়ই। তার আগে এই জিনিসটা খালি আমরা মাথায় রাখবো। এট লাস্ট কোথাও না কোথাও আমাদের যে গ্লোবাল পলিসিস যেগুলো, জাস্ট লাইক বিকশিত ভারত 2047, সেইটাকে অ্যাচিভ করতে আমাদেরকে আরো হেল্প করবে হাই লার্নিং। ইয়েস, আমি বুঝতে পারছি আপনাদের এরকম মনে হচ্ছে যে ইউজুয়ালি তো আমরা কনক্লুশনে বিকশিত ভারত দিয়ে শেষ করি। আমি এখানটায় সিগনিফিকেন্স এর জন্যই ঢুকিয়েছি যাতে একটা কিওয়ার্ড যাতে বারবার যখন আমাদের এক্সামিনার দেখবে আমাদের অ্যান্সার রাইটিং এ, সে বুঝবে যে আমি কোথাও না কোথাও ডেভিয়েট করিনি পয়েন্ট থেকে। এর জন্য এই যেটা আমি সবসময় বলি যে ব্রিজ থাকা খুব দরকার বিটুইন ইওর ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। এই ক্ষেত্রে এই ব্রিজটা কোথাও না কোথাও বিকশিত ভারত করছে, যেখানে আমি বডিতেও বিকশিত ভারতের কথা বলবো, ইন্ট্রোডাকশনেও বলেছি, আর কনক্লুশনেও কিন্তু অত সেম নোটই আমি শেষ করবো। তো যদি আমি জানি, যেরকম বলছিলাম যে সিগনিফিকেন্স যখন এত বেশি এই ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসির জন্য, তবে তার চ্যালেঞ্জেস কি আছে?
যেই চ্যালেঞ্জেসগুলো কেন আমাদের চোখে পড়ছে না? সেটাই আমরা এখন মিসিং আর্জেন্সির সরি, মিসিং আর্জেন্সির আন্ডারে দেখব। যদি ১ম পয়েন্ট আমরা দেখি, ইট ইস লো সেলিয়েন্ট ইন পলিটিক্যাল ইকোনমি। ইউজুয়ালি এই এডুকেশন সেক্টরটা আমরা দেখি যে তার ইফেক্ট কিন্তু অনেক বছর পরে দেখা যায়। উদাহরণ হিসাবে আজকে যেই বাচ্চাটা ১০ বছর বয়স, সে যদি ভালো পড়াশোনা করতে পারে, সে ওয়ার্ক ফোর্সে পরে যখন ২৫ বছরে আসবে তখন সে তার ডিভিডেন্ড দেখাবে। এর মাঝখানে 15 লং ইয়ার্স, ৩ টে গভর্নমেন্টের টেনিওর আছে। তো ইউজুয়ালি যখন এই রকমের বেনিফিট যেটা আমরা লং টেরিয়ার দেখতে যাই, তখন আমরা দেখি যে এইটা ইজ অফেন বিয়ন্ড ইলেক্টোরাল সাইকেল। তার জন্য এর উপরে কিন্তু অফেন গভর্নমেন্টসরা কিন্তু এমফাসিস করতে চায় না। কেন কি এটার প্রোডাক্টিভিটি কিন্তু ইমিডিয়েট গেইনস এ দেখা যায় না। whereas আমি যদি একটা ব্রিজ বানিয়ে দিই, আমি যদি সাবসিডি বানিয়ে দিই, আমি যদি ওয়েলথ কেয়ার স্কিম করে দিই, তার কিন্তু খুব তাড়াতাড়ি রেকগনিশন হয় ভোটার্সদের কাছে। তার জন্য অ্যাজ আ রেজাল্ট আমরা দেখি যে এই যে ইনট্যাঞ্জেবল আউটকামস লাইক কগনিটিভ ডেভেলপমেন্ট আর ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, সেটা অফেন রিসিভ লোয়ার অ্যাটেনশন অ্যান্ড আর্জেন্সি ইন পলিটিক্যাল পলিসি মেকিং। দি সেকেন্ড পার্ট, ইনভিজিবল লার্নিং ডেফিসিট। ইউজুয়ালি যখনই আমরা কোয়ান্টিটি দেখি, কোয়ান্টিটিকে আমরা জানি মেজার করতে কিন্তু খুব সহজ। কিন্তু কোয়ালিটি যখন আসে তখন কিন্তু মেজারেবল প্যারামিটারস কিন্তু আমাদের কাছে খুব কম। এই ক্ষেত্রেও আনলাইক আ ফিজিক্যাল ডেফিসিয়েন্সি, লার্নিং গ্যাপ ক্যানট বি ডাইরেক্টলি ভিজিবল আনটিল আনলেস সেই ১০ বছরের বাচ্চাটা ২৫ বছর হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি সে কি নলেজ পেয়েছে। আমি প্রাইমারিলি এটা দেখতে পাচ্ছি যে হতে পারে সে পড়াশোনা করতে পারছে কি পারছে না। কিন্তু তার আল্টিমেটলি সে রিয়েল সোসাইটিতে সে কগনিটিভ লার্নিং করতে পেরেছে কি পারেনি, 25 ইয়ার্স এই ওয়ার্কফোর্সে আসার পরেই বুঝতে পারব। তো এর প্যারামিটার নেই বলে এর জন্য অফেন আমরা দেখি যে ক্লাসরুমে কিন্তু কপিং হয়। ব্ল্যাকবোর্ড থেকে ম্যাডাম স্যাররা লিখছেন, স্টুডেন্টরাও নোট ডাউন করছেন। যেটা আবার একটা ইমপ্রেশন দেয় যে লার্নিং ইজ টেকিং প্লেস। কিন্তু অ্যাকচুয়ালিতে তো সে কিছু শিখছে না, সে আসলে কপি করছে। রিয়েল লাইফে কি কপি করে কাটানো যাবে? আপনারা সবাই জানেন না। এটা কোথাও না কোথাও অ্যাবসেন্স অফ রেগুলার অ্যান্ড রিলায়েবল অ্যাসেসমেন্ট এর জন্যই কিন্তু এই হিডেন ডেফিসিটটা আনডিটেক্টেড থেকে যাচ্ছে। দি থার্ড পার্ট, কি চ্যালেঞ্জ? আরেকটা কি চ্যালেঞ্জ হতে পারে? ইনফরমেশন এসিমেট্রি। যেখানটা আমরা দেখি যে এই যে 98% আমরা গ্রস এনরোলমেন্ট রেশিও দেখছি, এর মধ্যে তো ম্যাক্সিমাম যারা ফার্স্ট জেনারেশন লার্নার। তো ইউজুয়ালি স্কুল থেকে ঘরে যাওয়ার পরে বা তাদের যে লেভেলটা আছে সেটা সবসময় এদের, তাই সেই বাচ্চাদের প্যারেন্টসের খুব কম থাকে। তার জন্য কি হয় যে গাইডেন্সটা দরকার হয় আফটার স্কুল, সেটা তারা প্রোভাইড করতে পারে না। কেন কি? লিমিটেড অ্যাওয়ারনেস, বেঞ্চমার্ক লাইক হাইলাইট যেটা ASER এডুকেশন রিপোর্ট প্রিভেন্ট দেম ফর কোয়েশ্চেনিং পুয়ার আউটকাম। ধরুন একটা বাচ্চা যদি পড়তে নাও পারছে, কেন কি সে ফার্স্ট জেনারেশনের একটা বাচ্চা যে ১ম স্কুলে যাচ্ছে, তার বাবা-মা এটা প্রশ্নই করতে পারছে না যে কেন ক্লাস 10 এ দাঁড়িয়ে ক্লাস 2 এর একটা পড়াশোনা করতে পারবে? তো যখন তাদের ফার্স্ট জেনারেশন বলে আরেকটা স্ট্রাকচারাল প্রবলেম কি দেখতে পাচ্ছি, আমরা কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটিটাকে এস্কেপ করে যাচ্ছি। যখনই অ্যাকাউন্টেবিলিটি এস্কেপ হচ্ছে, এটা কোথাও না কোথাও বটম আপ অ্যাকাউন্টেবিলিটি আরো উইকেন করে দিচ্ছে। যে অ্যাকাউন্টেবিলিটি নিচ থেকে আসা উচিত। আরটিআই এর যেটা কোর আইডিয়া ছিল যে এভরি সিটিজেন, এভরি প্যারেন্টস মাস্ট কোয়েশ্চেন। তো প্যারেন্টস কোয়েশ্চেনিং এর জন্য তাদের তো বেসিক একটা লিটারেসিও দরকার। যেটা কোথাও না কোথাও আবার ল্যাক করছি বলে স্কুল কিন্তু খুব লিটল প্রেশার ফেস করছে ফ্রম দিস কমিউনিটি, যখন এই রকমের স্পেশালি পাবলিক স্কুলসরা যখন কোয়ালিটি এডুকেশন দিতে পারছে না। এইখান থেকেই যদি পাবলিক স্কুলিং এরই কথা হয়, আমরা যদি দেখি সামওয়্যার মিডল ক্লাস অ্যান্ড আপার মিডল ক্লাস, তারা কিন্তু পাবলিক এডুকেশন থেকে আবার এস্কেপ করে প্রাইভেট এডুকেশনে যাচ্ছে। তো যখনই মিডল অ্যান্ড প্রাইভেট ক্লাসে সেই পাবলিক স্কুল থেকে বেরিয়ে প্রাইভেট স্কুলের দিকে যাবে, তাদের স্টেক যখন প্রাইভেট স্কুলিং এ থাকবে তখন দেখবো আরো ডিটোরিয়েট করছে এই স্কুলস গুলো। কেন কি? ১ম এমনিতেই ফার্স্ট জেনারেশনের বাচ্চারা ওখানটায় যাচ্ছে। সেকেন্ডলি যাদের স্টেক, যাদের নলেজ আছে তারাও সেখানটা তাদের বাচ্চাদেরকে দিচ্ছে না। তো কোথাও না কোথাও আবার এটা একটা ক্যাসকেডিং ইফেক্ট এ দেখতে পাচ্ছি। দিস উইকেন্স দ্য সিস্টেমেটিক প্রেশার অফ ফর রিফর্ম, allowing poor learning outcome to persist with limited scrutiny. একদিকে তো পুয়ার লার্নিং আউটকাম আসছেই, সেকেন্ড লিমিটেড স্ক্রুটিনির জন্য এটা কোথাও না কোথাও চোখ থেকে বেরিয়ে যাচ্ছে। কেন কি? বেটার ডিমান্ড নেই ফর কোয়ালিটি।
ট্রান্সপারেন্সি নেই, অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করার জন্য কেউ নেই। দি ফিফথ পার্ট, দি এবিলিটি ট্র্যাক। ইউজুয়ালি সোসাইটিতে যখনই কোনো বাচ্চা যদি খারাপ রেজাল্ট করে, সেটা কিন্তু তার ফেলিয়ার হিসাবে ধরা হয়, নাকি সোসাইটির ফেলিয়ার হিসাবে। তো এই চ্যালেঞ্জটা যেখানটায় আপনি প্রথমেই লেবেলিং থিওরির আন্ডারে বাচ্চাটাকেই বলে দিচ্ছেন যে তার দোষ, বুঝতে পারছেন না যে এটা তো হতে পারে স্কুলেরও লার্নিং আউটকামেরও দোষ হতে পারে। তো সেই চ্যালেঞ্জটা, তো এই রকমের ফাউন্ডেশনাল লিটারেসি আসবে কোথার থেকে? এটা কোনো সময় হবে না, কেন কি এডুকেশন সিস্টেম এসকেপ করে যাচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থেকে। আর বাচ্চাটাকে, চাইল্ডটাকে বলা হচ্ছে তার বুদ্ধি নেই, বা সে নিশ্চয়ই ফার্স্ট জেনারেশন থেকে আসে বলে, ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশন থেকে বা এনভায়রনমেন্ট থেকে আসে বলে সে কোনো সময় স্কুলে এফেক্টিভ নাম্বার দেখাতে পারবে না। এটা নিশ্চয়ই পেডিওলজিক্যাল একটা রিফর্মস আর ডিলেড বা ইগনোরের কথা বলছে। এই সবগুলোই কিন্তু একটা জায়গায় ইঙ্গিত করছে, যেটা মাল্টিপল টাইমস আমরা বলছি, দ্যাট ইজ উইক অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। যেখানটায় আমাদের সোসাইটিতে টিচারদেরকে একটা পূজনীয়, একটা হাইয়ার স্ট্যাটাস দেওয়া হয়। এই হাইয়ার স্ট্যাটাস দেওয়ার জন্য কি অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করব না? করব কি করব না, আমরা এই কেস স্টাডি অফ ভিয়েতনামেই দেখব। কিন্তু এখানটায় বলছে কেন কি তারা হাইয়ারিক্যাল পাওয়ার ডাইনামিক্স একটা উপরের প্লেসে স্ট্র্যাটাতে হোল্ড করে, ডমিনেন্ট পজিশনে হোল্ড করে, তার জন্য প্যারেন্টসরা আর কমিউনিটিস কিন্তু লিমিটেড ভয়েস বা কোশ্চেন করে টিচার্সদেরকে। গুরু যখন বলেছে নিশ্চয়ই ঠিক বলেছে। ইমব্যালেন্সটা ডিসকারেজ করে, টিচারের কোয়ালিটি নিয়ে কোনো সময় প্রশ্ন করে না, আর লার্নিং আউটকাম নিয়ে তো আরোই করে না ইন লোকাল লেভেল। সেখান থেকে আমরা দেখতে পারি যে স্কুল ম্যানেজমেন্ট কমিউনিটিস কেন কি প্রেশার বটম থেকে আসছে না, তারাও প্রপার রিফর্মস নিচ্ছে না। তার জন্য আবার এই রকমের লিটারেসি একমাত্র কোয়ান্টিটেটিভ টার্মসেই অ্যাচিভ হচ্ছে, কিন্তু কোয়ালিটিভ টার্মসে কিন্তু অ্যাচিভ হচ্ছে। অ্যান্ড এট লাস্ট আমি যদি দেখি, পলিসি ইমপ্লিমেন্টেশন গ্যাপ থেকেই যাচ্ছে। কেন কি আমাদের কাছে অনেক পলিসিস আছে, লাইক ন্যাশনাল এডুকেশন পলিসি, নিপুণ ভারত মিশন। আমরা পরেও দেখবো এই পলিসিসগুলো কি বলছে, কিন্তু কেন কি এই পলিসিসগুলো আছে কিন্তু লাস্ট মাইল কানেক্টিভিটি নেই, লাস্ট মাইল ডেলিভারি নেই, ডিউ টু ক্যাপাসিটি কনস্ট্রেন্টস। লাস্ট মাইল তো আসলে পাবলিক স্কুলসরাই যাবে, আর পাবলিক স্কুলের প্রবলেমস আমরা দেখেছি আগে। উইক মনিটরিং সিস্টেম, লিমিটেড টিচার সাপোর্ট প্রিভেন্টস এফেক্টিভ অ্যান্ড এক্সিকিউশনের স্কুল লেভেল। এরপরে ওয়ে ফরওয়ার্ড দেখার আগে আর গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখার আগে চলুন একটা কেস স্টাডি দেখে নিই। যেরকম বলছিলাম যে টিচার্সরা ইন আওয়ার সোসাইটি হোল্ডস আ হাইয়ারিক্যাল পজিশন, উপরের পজিশন অ্যাডমিনিস্ট্রেটরদের মতো। আমরা যদি ভিয়েতনামে দেখি, ভিয়েতনামেও কিন্তু সেম জিনিসই অ্যাপ্লিকেবল। ভিয়েতনাম অফার্স আ ভ্যালুয়েবল লেসন, যেখানটায় ভিয়েতনামের কাছে খুব লিমিটেড রিসোর্সেস আছে, কিন্তু ভিয়েতনাম হ্যাজ অ্যাচিভ লার্নিং আউটকাম কম্পারেবল টু আদার ডেভেলপড নেশন, ফর এক্সাম্পল ইউকে অলসো, ইন দি অ্যাসেসমেন্ট রিপোর্ট লাইক পিসাতে যখন দেখি। কি ফ্যাক্টরস কি আছে এখানটা? তিনটে ফ্যাক্টর। ফোকাসড কারিকুলাম, ভিয়েতনামের কারিকুলাম ব্রড যায়নি, whereas তারা কোর স্কিলের উপরে, মাস্টারির উপরে এমফাসিস করেছে। তার জন্য শ্যালো কভারেজ তারা কোনো সময় এমফাসিস করছে না, বলছে আপনি একটা শিখুন কিন্তু সেটার মধ্যে যেন মাস্টারি থাকে আপনার। সেকেন্ড পার্ট, টিচার অ্যাকাউন্টেবিলিটি উইথ সাপোর্ট। ভিয়েতনামেও কিন্তু টিচাররা খুব উপরের পজিশনে হোল্ড করে, যাদেরকে খুব রেসপেক্ট দেওয়া হয়, কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তারা কিন্তু অ্যাকাউন্টেবলও, দে আর হেল্ড অ্যাকাউন্টেবল, প্রোভাইডেড প্রফেশনাল রেসপেক্ট কন্টিনিউস অ্যান্ড উইথ কন্টিনিউয়াস ট্রেনিং। এটা মেনে নেওয়া হয় যে গুরু সবসময় ঠিক হবে না, গুরুর অনেক সময় ডেভেলপমেন্টও দরকার, ট্রেনিংও দরকার, যেটাকে ইনশিওর করে। অ্যাট লাস্ট, হাই সোসাইটাল সেলিয়েন্স, খুব গুরুত্বপূর্ণ দেয় তারা এই এডুকেশনটাকে। তারা বলে যে এডুকেশন ইজ সিন অ্যাজ আ সেন্ট্রাল টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম পলিসি ইমপ্লিমেন্টেশনের প্রবলেম, সেখানে তারা বলে নাথিং ডুইং, এডুকেশন তো খুব ইম্পর্টেন্ট, কেন কি এডুকেশন দিয়ে নেশন ডেভেলপ করবে। বাট ক্রিয়েটিং কালেকটিভ কমিউনিটি অ্যাক্রস অল স্টেক হোল্ডার্স, যেখানে সবার কালেকটিভ কনসিয়েন্স আছে একটা সেম জিনিসের উপরে, যে না এডুকেশন তো খুব ইম্পর্টেন্ট। যেখান থেকে আমরা এই মডেল থেকে একটা জিনিস বুঝতে পারছি, যে ভিয়েতনাম মডেল ডেমনস্ট্রেট দ্যাট আউটকাম ডিপেন্ডস নট মেরিলি অন রিসোর্সেস। যেন কি আমরা প্রথমেই পড়েছি ভিয়েতনামে কিন্তু খুব লিমিটেড রিসোর্সেস আছে, কিন্তু বাট অন প্রায়োরিটিজম, তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড সোসাইটাল কমিটমেন্ট। সোসাইটির কালচার বা কমিটমেন্ট কি আছে এটার উপরে, তাদের কি কনকারেন্স আছে এই সেম পয়েন্টে যে এডুকেশন খুব ইম্পর্টেন্ট।
এই কি টেকঅ্যাওয়েজ গুলো যদি কেস স্টাডিজ থেকে নিয়ে আমরা একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি তবে তো খুব ভালো হয়। ওয়ে ফরওয়ার্ড ড্র করার আগে কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস গুলো দেখে নিই, যেরকম আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস আছে যাতে এই ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি যাতে এস্টাবলিশ হয়। সবাই প্রথমেই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা পরিষ্কার করে ডিক্লেয়ার করছে যে এফএলএন ইজ অ্যান আর্জেন্ট ন্যাশনাল প্রায়োরিটি, খুব দরকার। সে রেকগনাইজ করে নিয়েছে এই প্রবলেমটাকে। তার জন্য আর্লি লার্নিং, কম্পিটেন্স বেসড এডুকেশন অ্যান্ড আউটকাম ওরিয়েন্টেড কারিকুলাম কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। আর ওভারঅল পলিসি ফ্রেমওয়ার্কেও থেকে চেঞ্জ করা হচ্ছে, শিফটিং ফ্রম স্কুলিং টু লার্নিং। এই ওয়ার্ডটাও কিন্তু মাথায় রাখবেন, এটাকেও কিন্তু আমরা ইউজ করব কনফিউশন, কারণ কি বারবার এই প্যারাগ্রাফগুলো কিন্তু ব্রিজের মতন কাজ করে। দি সেকেন্ড পার্ট, নিপুণ ভারত। এর কোর ইনিশিয়েটিভ হলো ইউনিভার্সালি টার্গেটিং এফএলএন বাই গ্রেড 3। যখন একটা বাচ্চা ক্লাস 3 তে পৌঁছে যাবে, সে অটোমেটিক্যালি যাতে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি অ্যাচিভ করতে পারে সেটাকে এনশিওর করবে। তার সাথেও টিচার ট্রেনিংকেও এমফাসিস করছে, যেখানটা এক জায়গায় এনশিওর করছে, এক জায়গায় প্রবলেমটাকে রেকগনাইজ করে তার জন্য পলিসিস নেওয়া হয়েছে। সেকেন্ডে টিচারের ট্রেনিং এর কথা বলা হচ্ছে, অ্যাসেসমেন্ট রিপোর্টের কথা বলেছে, স্ট্রাকচারাল পেডাগজি যেটা ভিয়েতনামে অলরেডি আছে সেটাকেও করার চেষ্টা করা হচ্ছে। না, থার্ড, দীক্ষাতে এইটা কোথাও না কোথাও ইমপ্লিমেন্টেশনের কথা বলছে, যে সাপোর্ট টিচার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড স্টুডেন্ট লার্নিং থ্রু ডিজিটাল কন্টেন্ট। যারা লাস্ট মাইলে পৌঁছে আছে, যারা তবুও এই দুটো কোর স্কিম থেকে ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদেরকে এখান থেকে করব। এনেবলস পার্সোনালাইজড অ্যান্ড রেমেডিয়াল লার্নিং ব্রিজিং, হেল্পিং ব্রিজ লার্নিং গ্যাপ। উইথ দিস, এরপরে যদি আমরা একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি, ফ্রম স্কুলিং ফর অল টু লার্নিং ফর অল। মনে পড়ছে এটা কিন্তু এনইপিরই একটা কোট, ফ্রম স্কুলিং ফর অল টু লার্নিং ফর অল। দি ফার্স্ট পার্ট ইজ মেকিং লার্নিং ভিজিবল। যতই বলি না কেন যে কোয়ালিটেটিভ টার্মকে আমরা কোনো সময় বুঝতে পারবো না, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো কমিউনিটি বেস লেভেল অ্যাসেসমেন্ট দিয়ে অ্যান্ড পাবলিক ডেমনস্ট্রেশন দিয়ে, যে আমরা যে ট্রান্সফর্ম করছি কিনা, আমরা কনসেপ্টগুলোকে ভিজিবলি অ্যান্ড আর্জেন্ট ইস্যু হিসেবে ট্রিট করছে কিনা। আর ছোট যখন টার্গেট রাখবো, সেগুলো যখন অ্যাচিভ করবো, আমরা দেখবো ওভারঅল যে 15 ইয়ার্সের টার্গেটটা ছিল আমাদের 10 বছর থেকে 25 বছরের, সেটা আমরা অটোমেটিক অ্যাচিভ করবো। দি সেকেন্ড পার্ট, পেডিয়াজিক্যাল রিফর্মস যখন আনবো, আমরা দেখবো স্কেলিং এভিডেন্স বেসড অ্যাপ্রোচ সাচ অ্যাজ টিচিং অ্যাট দি রাইট লেভেল ক্যান হেল্প টেইলার ইনস্ট্রাকশন টু স্টুডেন্ট। যখন টিচার বুঝতে পারবে যে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট কি, তখন সে কোনো না কোনো সময় এটাকে অ্যাড্রেস করতে পারবে। এট দি সেম পয়েন্ট অফ টাইম অ্যাকচুয়াল লার্নিং লেভেলেও কিন্তু প্রিভেন্ট করবে ফ্রম ফলিং বিহাইন্ড। যেটাকে আমরা বলি হ্যান্ড হোল্ডিং অ্যাপ্রোচ। তো এই পেডিয়াজিক্যাল যে অ্যাপ্রোচটা, রিফর্মটা, সেটা কোথাও না কোথাও আবার হ্যান্ড হোল্ডিং অ্যাপ্রোচকেই বলা হচ্ছে। দি নেক্সট, যেরকম বলছিলাম, আউটকাম বেস মনিটরিং আরও এনশিওর করতে হবে, যেখানটায় অ্যাডমিনিস্ট্রেটিভ ফোকাস ফ্রম ইনপুট, যেটাকে আমরা দেখছি বা কোয়ান্টিটেটিভ টার্মস লাইক বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, এনরোলমেন্ট, 98% এনরোলমেন্ট, গ্রস এনরোলমেন্ট রেশিও, সেখান থেকে আউটপুটে ফোকাস করতে হবে। লার্নিং আউটকামস, যে কার কত ভালো লার্নিং আউটকাম, স্টুডেন্ট কিরকম পারফর্ম করছে, তার কিছু প্রাইমারি ইন্ডিকেটর থাকতে হবে ফর সাকসেস। এর সাথে আমরা যদি দেখি লোকাল লেভেল অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, কেন কি আবার যেটা বলছিলাম একটা প্রবলেম ছিল, বটম আপ অ্যাকাউন্টেবিলিটি কোথাও না কোথাও হোল্ড হচ্ছিল না। তো এই এম্পাওয়ারিং স্কুল ম্যানেজমেন্ট কমিটিস করলে, কেন কি এই কমিটির কাছেই প্যারেন্টসরা যাবে, এই কমিটিজকে যদি আরো এম্পাওয়ার করি, আমরা দেখবো কোথাও না কোথাও লোকাল লেভেল অথরিটিকে আমি এম্পাওয়ার করছি। কন্টিনিউয়াস টিচার্স ডেভেলপমেন্টও খুব রিকোয়ার্ড, কেন কি আবার হ্যান্ড হোল্ডিং অ্যাপ্রোচ তারা তখনই করতে পারবে যখন টিচার্সরা আপডেটেড থাকবে। অ্যাট লাস্ট, যেরকম আমরা দীক্ষা পোর্টালে দেখেছি, টেকনোলজিকে লেভারেজ করতে হবে, কেন কি এই যত কিছু আমরা দেখছি, আমরা রিসেন্টলিও দেখেছি সিবিএসসি আর এনসিআরটিতেও কিন্তু আমাদের অনারেবল মিনিস্টার এআই কে ইনক্লুড করেছে। তো এই দীক্ষাকেও আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে, দীক্ষার মাধ্যম দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা রেভলিউশন আনতে হবে, যেখানটায় লাস্ট মাইল কানেক্টিভিটি, কেন কি আমরা দেখছিলাম আমাদের কাছে পলিসিস আছে কিন্তু লাস্ট মাইল কানেক্টিভিটি নেই বলে ডেলিভারির প্রবলেম হচ্ছে। তো এই টেকনোলজিগুলোকে লেভারেজ করেই কিন্তু আমরা লাস্ট মাইল কানেক্টিভিটি এনশিওর করতে পারি।
এরপরে যদি একটা ব্যালেন্স কনক্লুশন ড্র করতে হয়, আমরা কোঠারির কমিশন দিয়েও কিন্তু একটা ব্যালেন্স কনক্লুশন ড্র করতে পারবো। whereas আরেকটা কনক্লুশনে কিন্তু বিকশিত ভারত যেরকম ব্রিজিং এর কথা বলছিলাম। কোঠারি কমিশন বলে, "The destiny of India is being shaped in her classrooms." তবে ভেবে দেখুন এইটা মিড 90s এর কথা, যেটা এখনো কোথাও না কোথাও খুব ইম্পর্টেন্ট। Decades later যদি আমরা দেখি, it remains profoundly relevant. While India has succeeded in expanding access to education, the challenge now lies ensuring meaningful learning. আবার from schooling for all to learning for all. আরেকটা কনক্লুশনও কিন্তু হতে পারে, অ্যাচিভিং দি ভিশন অফ বিকশিত ভারত, ওই ব্রিজিং এর কথা যেটা বলছিলাম, and fully realizing India's demographic potential depends on fundamental shift from illusion of schooling, যেটাকে স্কুলে গেলেই আমরা বলতে পারছি ব্যালেন্সড একটা খুব ভালো অ্যাপ্রোচ, খুব 98% গ্রস এনরোলমেন্ট রেশিও বলে আমরা খুব ভালো জায়গায় আছি, টু রিয়ালিটি অফ লার্নিং, যে আসলে কোয়ালিটি কতটা। Ensuring that every child acquires foundational skill, it is not just an educational goal but a national imperative. মানে কি এডুকেশনাল গোল যখন অ্যাচিভ হবে তখনই কিন্তু ন্যাশনাল ইম্পারেটিভ কিন্তু আমি দেখব কোথাও না কোথাও অ্যাচিভ হচ্ছে। With this, I would end today's discussion, and I would hope today's discussion was helpful in the sense that you were able to sum up all the contents you had in a single page. And yes, আপনারা যারা ভাবছেন আমরা তো মেইনস ইংলিশে লিখবো, এই বাংলাতে লিখবো, এর জন্য কিন্তু রাইস আইএস এর ইকুয়ালি রিসার্চ কন্টেন্ট কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবল আছে, যেখানটায় আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে ল্যাঙ্গুয়েজের যাতে কোনো ব্যারিয়ার না থাকে। With this, I would again thank you all for joining this session, and above all, I would expect that you are all studying and preparing hard because prelims is less than 30 days now. Keep preparing. Thank you.